অবশেষে ৮ ঘন্টার প্রচেষ্টার পর হুড়ুহুড়ু করে চোখ খোলে তের দৃষ্টি খোলাতে তীব্র জ্বরে তে কি যেন একটা বিড়বিড় করছে অস্পষ্ট আওয়াজে। তে চোখ খুলেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে জাঙ্কুক মনে মনে ভাবে তেকে ডাক্তার দেখাবে। জাঙ্কুকে এই ভাবনার ছেদ ঘটিয়ে তে ওর তপ্ত দুটো নরম হাত দিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে। জাঙ্কুক স্থির হয়ে বসে আছে, যেন নড়াচড়া করতেই ভুলে গেছে। তে নিজের হাতের বাঁধন আরো শক্ত করে। জাঙ্কুক ঝুঁকে পড়ল তের দিকে। তের তপ্ত প্রশ্বাস, কাঁপা কাঁপা অধর আর নিঃশ্বাসের তালে তাল মিলিয়ে বারবার ওঠানামা করা ধনুকের মতো শরীরটা এক ঝলক পরখ করে দ্রুত চোখ নামিয়ে নিল জাঙ্কুক। তে জ্বরে পড়ছে। এই সময় নিজের মস্তিষ্কের অযাচিত কামুক চিন্তাধারাগুলো এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে ঘুরে থাকা তেকে শুধালো, তে আমি কি তোকে স্পর্শ করতে পারি? জাঙ্কুকের কথাতে কান অব্দি পৌঁছালো না। জাঙ্কুক তাও নিজের কোট আর টাইয়ের নটটা খুলে সেগুলোকে এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে কমফোর্টার সহই আলগোছে তেকে কোলের মধ্যে নিয়ে নিল। কমফোর্টার আর জাঙ্কুকের শরীরের উত্তাপে তের মুখের বিড়বিড়ানি বন্ধ হলো। মনে হয় শীত কমেছে। জাঙ্কুক তের মুখের পানে তাকিয়ে বলল, কেন এমন করিস তে? আমাকে কি এতটুকু আপন ভাবা যায় না? একটা কল দিলে কি এমন হতো? আমি না হয় খুব খারাপ, জিমিকে কি কল দিতে পারতি না? এত বেখেয়ালি কেন তুই? তুই এমন করলে আমার অগোছালো জীবনটা কি সাজাবে বলতো? এখন তুই জ্বরের ঘোরে আছিস, কিছু বললেও মনে থাকবে না তোর, রাইট? এখন যদি আমি বলি। কয়েক সেকেন্ড থেমে জাঙ্কুক আবারও বলল, কিছু না, তোর যথেষ্ট বয়স হয়েছে বোঝার, আর আমাকেও তোর বুঝে নিতে হবে। নেক্সট টাইম বোগাম করলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবো আমি, সেই সাথে ওই ধূর্ত বোগামকেও পুঁতে রেখে দিয়ে আসবো। বেশ খানিকক্ষণ সময় পার হবার পর জাঙ্কুক থেকে কোলে নিয়ে রুমে শুইয়ে দেয়। তারপর সেই ফর্মাল শার্টের উপর অ্যাপ্রন পরে পুরো রুম পরিষ্কার করে। তের জন্য নিজ হাতে স্যুপ বানিয়ে নিয়ে যায় তের কাছে। তের মাথার জলপট্টিটা উল্টে দিয়ে তের মুখে একটু একটু করে স্যুপ দিতে দিতে জাঙ্কুক আহত সুরে বলল, আমি খুব খারাপ, তাই না রে? সব সময় কষ্ট দিই তোকে, কথার আঘাতে বিষিয়ে দেই তোর হৃদয়টা। কি করব বল, তোর জন্যই তো আমি এমন। জিমিন মাত্র নিজের পার্ট টাইম জব শেষ করে বেরিয়েছে। তে অসুস্থ, তাই বেশ চিন্তা নিয়ে জিমিন বাড়ির ল্যান্ডলাইনে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু আফসোস কেউ ধরলো না। এদিকে ঝুম বৃষ্টি নেমেছে। জিমিন ছাতা হাতে একটু একটু করে সামনে এগোচ্ছে। একটু সামনে এগোতেই জিমিন অনুভব করলো জিমিন একা নয়। জিমিনের পাশে আরো একজন জিমিনের সাথে তালে তাল মিলিয়ে হাঁটছে। জিমিন ছাতাটা সরিয়ে দেখতে পেল সেই পরিচিত হাসি মাখা মুখখানা। সুগা, আপনি সবসময় রাতের বেলা উদয় হন কেন বলুন তো? কারণ আমি চাঁদ। কি বললেন? দিনের বেলা অফিস থাকে ম্যাডাম, নিজের কাজ আর জাঙ্কুক ভাইয়ের কাজ দুটো একসাথে করতে হয় আমাকে, তাই তো সময় পাই না। আপনি জাঙ্কুক ভাইকে ভাই কেন ডাকেন? কারণ সে আমার বহু পুরনো বড় ভাই, সেজন্য। আর আপনার পরিবার? তারা সবাই বাংলাদেশ থাকে। আচ্ছা জিমি, আপনার মা তো কোম্পানির চেয়ারম্যান, তাহলে আপনি তো কষ্ট করে পার্ট টাইম জব কেন করছেন? আমাদের আর জাঙ্কুক ভাইয়ের সম্পর্কের জটিলতা তো আপনি জানেনই। উনি মায়ের চিকিৎসার জন্য এত খরচ করছেন। তাছাড়া এসবে মায়ের অধিকার থাকলেও আমাদের তো নেই, তাই না? তাই নিজের আর তের হাত খরচ মেটানোর জন্য যতটুকু প্রয়োজন সেই ব্যবস্থাটাই করা। আচ্ছা, আপনার মা কেমন আছেন? ভালো, ডাক্তার বলেছে এভাবেই চললে খুব শীঘ্রই মায়ের অপারেশন করানো যাবে। জিমি, আপনাকে খুশি দেখতে খুব ভালো লাগছে আমার। আপনার হাসিটা আমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। এক একটা হাসি যেন তরতাজা এক একটা তীরের ফলা। সুগা, বৃষ্টিতে ভিজবেন, বসন্তের বৃষ্টি। আপনার এই খুশিটুকু ধরে রাখার জন্য জান কোরবান ম্যাডাম। সুগার সাথে সাথে জিমিনও ছাতাটা নামিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল বাড়িধারা এসে ছুঁয়ে যায় দুটো উচ্ছ্বাসিত রোমাঞ্চকর প্রাণ। আজ প্রায় 5 দিন পর তের জ্বরটা একটু কমেছে। জ্বর পুরোপুরি না কমলেও তে চেঁচে পড়ে সবার কাছে নিজের সুস্থতা প্রমাণ করতে চাইছে। কারণ আগামীকাল বোগামির সাথে ট্যুরে যাবে। তাই আপাতত তের গন্তব্য হচ্ছে জাঙ্কুকের রুম। জাঙ্কুকের রুমটা করিডোরের শেষ প্রান্তে। হাতে একটা মাইক্রো ইকোনমিক্সের বই, অন্য হাতে ইয়ন্তানকে কোলে নিয়ে জাঙ্কুকের রুমের সামনে এসে থামলো তে।
সেই যে প্রথম দিন জাঙ্কুকের রুমে ঘুমিয়েছিল, তারপর আর এমুখী হয়নি তে। কিন্তু আজ যে আসতেই হবে, জাঙ্কুককে রাজি করিয়ে কাল ভার্সিটি যেতেই হবে। অনেকক্ষণ জাঙ্কুকের দরজার সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকার পর বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে শেষমেশ দরজায় টোকা মেরেই দিল তে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে কাট কাট কণ্ঠে আওয়াজ ভেসে এলো জাঙ্কুকের। কি চাই? কিচ্ছু চাই না, একটু একটু দরজা খোলা আছে। জাঙ্কুকের জবাব শুনে তে আস্তে আস্তে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। তে রুমে ঢুকে দেখে জাঙ্কুক টাওয়াল দিয়ে মাথা মুছছে। পরনে কালো টি শার্ট, কালো ট্রাউজার, দেখে মনেই হচ্ছে মাত্র শাওয়ার নিয়েছে। সারা রুমে স্যান্ডেলউড পারফিউমের মাতাল করা সুগন্ধ আর পুরুষালী গন্ধে মোমো করছে। তৎক্ষণাৎ তে বেহায়াদের মতো মনে মনে ভাবলো, আচ্ছা, রুম থেকেই যখন এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাহলে ওনার শরীরের গন্ধটা কেমন হবে? ওনার বউ তো মনে হয় ওনার শরীরের সুঘ্রাণেই পাগল হয়ে যাবে। ছি ছি, আবারও ভুলভাল ভাবছি, তবা তবা। তেকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে জাঙ্কুক কঠোর কণ্ঠে বলল, কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি রেডি হব, ম্যাচ আছে। মানে একটু পড়া বুঝতে এসেছিলাম, কিছুতেই মাথায় ঢুকছে না। তে পড়া বুঝতে এসেছে, তাও জাঙ্কুকের কাছে। ব্যাপারটা মোটেও হজম হলো না জাঙ্কুকের, নিশ্চয়ই খাপলা আছে। জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরেও তেকে ধরার জন্য বলল, আমি যখন ক্লাসে লেকচার দেই তখন তোর মন কই থাকে তে? বিশ্বাস কর, ফার্স্ট সেমিস্টারে তুই যদি ফেল করিস তবে তোকে আমি আর পড়াবো না। এত কথা কেন শোনাচ্ছে? দিন না একটু বুঝিয়ে। আপনি তো আমার টিচার হন, স্টুডেন্টদের প্রতি আপনার তো এতটুকু কর্তব্য আছে নাকি? তোকে আমাকে কর্তব্য শেখাতে হবে না, এসব কর্তব্যের ধার আমি ধারি হাতে। তিন না প্লিজ। হয়তো তের অনুরোধ কাজ করলো জাঙ্কুকের উপর। জাঙ্কুক তের মুখে তোয়ালেটা ছুড়ে দিয়ে বলল, ঠিক আছে, বুঝিয়ে দেব, আগে কাজটা শেষ কর। তে টাওয়াল নিয়ে এগিয়ে এসে জাঙ্কুকের সামনে দুই আঙ্গুলের উপর ভর দিয়ে পা উঁচু করে যেই না জাঙ্কুকের চুল মুছতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর লাগবে না। এতটুকু কাজ সেটাও ঠিক মতো করতে পারিস না, বিয়ে হয়ে গেলে তখন কি করবি? তে মিনমিনিয়ে বলল, খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? মাথাটা একটু নোয়ানো যেত না? কি বলি? তে না সূচক মাথা নাড়ালো। কোন টপিকটা দেখিয়ে দিতে হবে বল। তে বই সমেত জাঙ্কুকের দিকে এগিয়ে আসতে নিলেই ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে জাঙ্কুক বলল, খবরদার তে, একদম কাছে আসবি না, যা বলার ওখান থেকেই বল। কাছে না এলে পড়া বুঝবো কি করে? সেটা আমি জানি না, তুই আমার কাছে আসবি না, ব্যাস। তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে, এদিকে জাঙ্কুক তীর্যক দৃষ্টিতে তে আগা গোড়া একবার পরখ করে নিচ্ছে। কালো ফ্রকের সাথে কালো লেগিংস, সাথে তেল লম্বা ঘন কালো চুল সারা পিঠময় ছড়িয়ে আছে। কালো দিয়ে আবৃত তেল ফর্সা শরীরটা জলজল করছে। দেখলে কেমন জানি চোখ ধরে যাচ্ছে জাঙ্কুকের, হৃদয়টা নিঃফিস করছে। তুই স্টাডি টেবিলে গিয়ে বস, আমি এখান থেকে তোকে পড়া বুঝিয়ে দিচ্ছি। তে জাঙ্কুকের কথা মতো স্টাডি টেবিলে গিয়ে বসলো। এরপর শুরু হলো জাঙ্কুকের প্রফেশনাল ওয়েতে পড়ানো। জাঙ্কুক থেকে পুরো চ্যাপ্টার একে একে বুঝিয়ে দিল, তাও এক একটা টপিক 1 ঘন্টা ধরে। এদিকে তে বসে বসে একবার বোগামের কথা ভাবছে, আরেকবার জাঙ্কুকের রুমের দিকে তাকিয়ে জাঙ্কুকের রুম পরখ করছে। জাঙ্কুকের রুমটা গ্রে থিমে সাজানো, সবকিছুতেই অন্ধকার অন্ধকার ভাব। দেখলে মনে হবে জাঙ্কুকের রুমের সব জিনিসপত্র মুখ গোমরা করে বসে আছে। যেমন মালিক, তার ঘর তেমনি বোরিং। কি বোরিং? জাঙ্কুকের হঠাৎ ছোড়া প্রশ্নে কম্পিত হয়ে উঠল তে। আপনাকে বলিনি, রুমের কথা বলছিলাম। জাঙ্কুক নিজ কপালে গম্ভীরতার ভাঁজ টেনে এগিয়ে এসে তের গাল শক্ত হাতে চেপে ধরে বলল, আমার মূল্যবান সময় নষ্ট কেন করছিস? কি চাই সত্যি করে বল। তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর নিচের দিকে তাকিয়ে বলল, আমি কাল ভার্সিটি যেতে চাই। কেন, কাল কি আছে? তে বোগামের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে দিয়ে বলল, একদিনের একটা ট্যুর আছে আমাদের, শুধু আমাদের ব্যাচ, সবাই যাবে, তাই আমিও যেতে চাই। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে তারপর বেশ সাবলীল ভাবে জবাব দিল, ওকে ফাইন, ইউ ক্যান গো। জাঙ্কুকের সম্মতি পেয়ে তের বুক থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। খুশিতে তের চোখ দুটো চকচক করছে। তে আর জাঙ্কুকের রুমে থাকলো না, কেনই বা থাকবে? তের কাজ তো শেষ।
তাই তে খুশিতে নাচতে নাচতে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে তে যাবার দিকে তাকিয়ে বুকে 2 হাত গুজিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে জাঙ্কুক বলল, কি সুন্দর করে মিথ্যে কথা বলতে শিখেছিস জান। কথাগুলো বলার সময় অগ্নিস্ফুলিঙ্গের মতোই জাঙ্কুকের চোখ দুটো জলজল করছিল। সানা আর ইউনো ন্যান্সিকে দেখতে ন্যান্সির ডমরিতে যায়। প্রায় 1 ঘন্টা ডাকাডাকি করার পর মিটা দরজা খুলেছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মিটা খুব কেঁদেছে। আপু, জেকে ভাইয়া আমার সাথে এসব কেন করলো বলো তো? এসব মানে? ন্যান্সি হেঁচকি তুলে জানায়, শুধু চুল কাটা নয়, সেদিন জাঙ্কুকের বাসায় ইলেকট্রিক শকটাও জাঙ্কুক ইচ্ছে করে দিয়েছিল। তুই কি করে জানলি কাজটা জেকে করেছে? জেকে ভাইয়া নিজ মুখে বলেছে। কি বলেছে জেকে? বলেছে তুমি আমার হৃদয়ে আঘাত করেছো, তাই সেদিন তোমাকে ইলেকট্রিক শকটা আমি দিয়েছি, আর আজ আবারও সে একই ভুল করেছো, তাই আজও তুমি শাস্তি পাবে। জানো আপু, তখন আমি জেকে ভাইয়াকে চিনতেই পারছিলাম না, কি ভয়ানক দেখতে লাগছিল। আর তারপর কথাটুকু শেষ করতেই ডুকরে কেঁদে উঠল ন্যান্সি। এদিকে ইউনো সব শুনে মনে মনে বলল, জিহোক একদম ঠিক বলেছে, জাঙ্কুক ইজ অবসেসড উইথ হিজ স্টেপ সিস্টার। মন মস্তিষ্কের আন্দোলন তীব্র বেদনাদায়ক, তার উপর মনের মানুষটার মন যদি অন্য কারো দখলে হয়। কেন এমন করলেন বোগাম ভাই? আপনি যদি অন্য কাউকে ভালোবাসবেন তাহলে আমাকে কেন এখানে নিয়ে এলেন? আমি তো কোনো কালই টুরে আসতে চাইনি, কেবল আপনার একটা কথাতে জাঙ্কুক ভাইয়াকেও মিথ্যে কথা বলে এসেছিলাম আমি। তাহলে এটা কি দেখালেন আপনি আমাকে? আমার হৃদয়ের ফোঁটা, প্রথম প্রেমের ফুলটা আপনি এভাবে পা দিয়ে পিষিয়ে দিলেন কেন? ইউনিভার্সিটি এসে বোগাম আর সেদিনকার সেই মেয়েটাকে চোখে চোখে রেখেছিল, তখনই হুট করে এর চোখের সামনে পড়ে যায় এক আপত্তিকর ঘটনা। প্রেমে পড়া কি এতটাই সহজ? হঠাৎ পরিচিত ও চমৎকার পুরুষালী কণ্ঠস্বরটা কর্ণকুহরে পৌঁছাতে তে পেছনের দিকে তাকিয়ে দেখে পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে জিওন জাঙ্কুক। তে বুঝতে পারছে না জাঙ্কুককে দেখে খুশি হবে নাকি লজ্জা পাবে। কি হলো, আর কত কাঁদবি তোর ক্রাশের জন্য? আপনি ভুল ভাবছেন, উনি আমার ক্রাশ না। আপনি সবটা জানতেন তাই না? সবটা জেনে শুনে আমাকে এখানে পাঠিয়েছেন তাই তো? কিভাবে পারলেন আপনি বিশ্বাস করতে? এই মুহূর্তে তোকে নিজের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি জানিস তো, আমি সেটা পারবো না, কারণ আমার হাত অগ্রসর হওয়ার আগেই আমার কলিজা কেঁপে উঠবে। তে জাঙ্কুকের কথায় খানিকটা ভরকে গিয়ে আবারও বোগামদের দিকে তাকালো, যে এখন অন্য নারীর সাথে গভীর চুমোতে মত্ত। হি ইজ আ প্লে বয়। ওই যে মেয়েটাকে দেখছিস, ও আর ওর বান্ধবী দুজনের সাথে একত্রে লিভ টুগেদারে আছে বাস্টারটা। দুজনের সাথে মানে একই সাথে কিভাবে? কি ট্রিও রিলেশনশিপ? এর থেকে বেশি তোকে বোঝাতে পারবো না আমি। তাছাড়া বোগাম তোর বান্ধবী জেনির সাথেও দীর্ঘদিন ফিজিক্যাল রিলেশনশিপে ছিল। কি? তে এখন সবটা বুঝতে পারলো জেনি সেই সময় তের সাথে কেন এতটা খারাপ ব্যবহার করেছিল। থাক, তুই বসে বসে কাঁদ তোর বোগাম ভাইয়ের জন্য, আমি গেলাম। এই দাঁড়ান, আমি কি করে যাব? কেন তোর বোগাম ভাইয়ের সাথে যাবি? কখনো না। তাহলে কিভাবে যাবি? আপনার সাথে যাব। আমি মেয়ে মানুষ, বাইকে নেই না। প্লিজ নিয়ে যান না আমাকে, আমি ওই বাজে লোকটার মুখোমুখি হতে চাই না এই জীবনে। ওকে নিয়ে যাব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? যা চাইবেন তাই দিব। আর ইউ শিওর যা চাইবো তাই দিবি? হ্যাঁ, শুধু আমাকে আর ইয়ন্তানকে বাসা থেকে বের করে দিতে চাইবেন না দয়া করে। তের কথায় জাঙ্কুক অন্যদিকে ঘুরে হাসি সংবরণ করে মনে মনে বলল, পিচ্চি মেয়ের মায়া পড়লে এই হয়। কি হলো, চলুন। জাঙ্কুক নিজের হ্যাট, ওয়ালেট আর সিগারেট সবকিছু তের হাতে ধরিয়ে দিয়ে বলল, আগে তোর এই ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা বন্ধ কর, নয়তো এখানে ফেলে রেখে চলে যাব। এরপর জাঙ্কুক নিজের হেলমেট পরে বাইকে বসে আরেকটা হেলমেট এর দিকে এগিয়ে দিলেই তে বলল, এটাকেও ব্যাগে রাখতে হবে বুঝি? জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার নিজ হাতে থেকে হেলমেটটা পরিয়ে দিতে দিতে বলল, স্টুপিড কি তোকে সাথে বলি আমি? নিশুতি রাতে পাহাড়ি এলাকার রাস্তা ধরে এগোচ্ছে বাইকটা। তের মনের ভিতরে যদিও কষ্টটা আকাশ সম, তবু জাঙ্কুকের ভয়ে তে জোর করে কান্না থামিয়ে রেখেছে।
তীর দুহাত জাঙ্কুকের কাঁধের উপর নিবদ্ধ। রাস্তার মোড় যত ঘুরছে ততই হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হয়ে উঠছে দ্বিগুণ তালে। এক পর্যায়ে বহু সময়ের নীরবতা ভেঙে তীর শুধালো, আপনি হঠাৎ পাহাড়ে কেন আনলেন আমাকে? শুধু তোর জন্য।